মন্ত্রী তো ইশারা দিয়েই ফেলেছে যে সিন্ধুর ট্রুটাও খুব শীঘ্রই হবে। কখন হবে, কিভাবে হবে, দেখতে থাকুন। পাকিস্তান 3 টুকরো হওয়ার সময়ের অপেক্ষা, সাথে হামাসের ব্রেন যুক্ত। ভারত এখন যথেষ্ট ক্যাপাবল অন্যের সাহায্য ছাড়া পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে। চীন বা আরও যারা মনে মনে ভাবছে পাকিস্তানের পাশে দাঁড়াবো, তাদের কিন্তু ডিপ্লোম্যাটিক এফোর্ট দিয়ে তাদের নিউট্রালাইজ করে দিতে সাহায্য করবে। নওয়াজ শরীফকে জানায়নি, কারগিলে হামলা করে দিয়েছিল, আর্মির লোক ভাড়া দিয়েছিল এই রুথলেস কিলার এলিয়েস্ট কমান্ডারকে। কাদের কাছে? জৈসে মোহাম্মদের, লস্করে তৈবার কাছে। এত পয়সা, কারণ ওরা এইসব যুদ্ধ খেলে, জঙ্গি খেলে যে কি বস্ত্র ব্যবহার করেছে ভারত, শুনলে অবাক হবেন। আমি সব কিছুতেই বলছি, ভারতের এই অপারেশন সিঁদুর বা হিন্দিতে সিন্দুর যাকে বলা হচ্ছে, সেটা সেই সব নারীদের মর্যাদাকে পুনরুদ্ধার করার লড়াই। এই যে প্রত্যাঘাত, আমরা কিন্তু হামলা করিনি, আমরা কোনো আক্রমণ করিনি, প্রত্যাঘাত করেছি। আমাদের উপরে 8 দশক ধরে চাপিয়ে দেওয়া একটা সন্ত্রাসী কার্যকলাপ চলছে, তারপরেও আমরা নিরম্র চিত্রে চেষ্টা করেছি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দুই প্রতিবেশী আমারই অঙ্গ থেকে তৈরি হওয়া পাকিস্তান, তাদের সাথে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে। কারণ আমরা বিশ্বাস করি পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু দোষ করেনি। সেখানকার আর্মি, সেখানকার আইএসআই, সেখানকার জঙ্গিদের যে ত্রিস্তরীয় ত্রিভুজের সম্পর্ক করে আজকে 8 দশকে সেখানকার মানুষকে তারা বোকা বানাচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু আজ উপত্যকায় যেভাবে মায়েদের সিঁদুর দেখে দেখে তাদের স্বামীকে মারা হয়েছে, সেই ভারতবর্ষের সেই মায়েরা, যেই ভারতবর্ষ মায়েদেরকে সর্বোচ্চ স্থান দেয়, আমাদের ইতিহাসেই তো আছে, অপলা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, লীলাবতী, এই নারীরা আমাদের শাস্ত্রের সেরা জায়গায় ছিল। নারী যেই সমাজকে সবচাইতে উঁচু স্থানে রাখে, আমাদের দেবদেবীও তো নারী, সব সেই সমাজ তো এগিয়ে থাকে, এটা ইতিহাস বলে, আমার কথা নয়। সেই নারীকে সম্মান করেনি যারা, সেই নারীর সিঁদুরকে আমরা হয়তো পুনরুদ্ধার তো করতে পারবো না, কিন্তু এদেরকে বুঝিয়ে দেওয়া নারীর সিঁদুরের মর্যাদাটা কোন জায়গায়, সেই সহ্য, সেই ধৈর্যের প্রতীক হিসাবে কিন্তু আজকে হামলাটা, প্রত্যাঘাতটা আমরা করেছি। এই প্রত্যাঘাতে আপনারা জানেন সোফিয়া, তারপরে মিস সিং, ভূমিকা সিং, আমাদের এই দুজন বীরাঙ্গনা, তারা কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছিল। শুধু তাই নয়, আমরা যে 9টা স্ট্রাইক করেছি, 9টা স্ট্রাইকে 2টো স্ট্রাইক মুজাফফরাবাদ, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের রাজধানী আছে। দেখুন, একদম নাম ধরে ধরে, আমরা তো কালকে এটা নিয়ে খুঁটে প্রত্যেকটা অংশ দেখেছি। আচ্ছা, বাহওয়াল, যেই বাহওয়ালকে বলা হয় জৈসে মোহাম্মদের সদর দপ্তর, পাঞ্জাব প্রদেশের দক্ষিণ দিকে অবস্থিত, এবং এই পাটে মাসুদ আজহার, যেই মাসুদ আজহার 2001 সালে সংসদ ভবন হামলার থেকে 2019-এ পুলওয়ামার সেনা কনভয়ে আত্মঘাতী হামলা, তার মূল নাটের গুরু, সেখান থেকে তিনি অপারেট করতেন। আমরা এই বহওয়ালে কিন্তু এয়ার স্ট্রাইক হয়েছে 3 নম্বরটা। আচ্ছা, মুরিদকে লাহোর থেকে 40 কিলোমিটার উত্তরে আমরা একদম পেনিট্রেট করেছি, একদম পাকিস্তানের ভূমিতে। এইখানে লস্করে তৈবার প্রশিক্ষণ ঘাঁটি আছে। লস্করে এবং তার স্বেচ্ছাসেবী সংগঠন জামায়াতে উদ দাওয়া, তাদের যাবতীয় কাজকর্ম হয়। এরা কারা? 26/11 নৃশংস হত্যার সাথে এদের যুক্ত। মুম্বাইতে প্রায় 200 জন হিন্দু, মুসলমান, শিখ নির্বিশেষে আমাদের সাধারণ ভারতবাসীকে মেরেছিল ওরা। এই কালটাটা আমরা অপেক্ষায় ছিলাম। আচ্ছা, কোটলিতে আমাদের হামলা হয়েছে 4 নম্বর স্ট্রাইকটা। কোন কোটলি? পাক অকুপাইড কাশ্মীরের কোটলি, যেখান থেকে পাকিস্তানের প্রশাসন, পাকিস্তানের সেনা, পাকিস্তানের আইএসআইরা মিলে ওখানে জঙ্গিদের সাথে যোগ সাজসে আত্মঘাতী হামলার জন্য জঙ্গিদের ট্রেনিং দেয়। আচ্ছা, আমরা গুলপুরে আক্রমণ করেছি,
কোনটা গুলপুর? 6 নম্বর স্ট্রাইক। সেই গুলপুর জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চে, আমাদের পাটে, যেখানে বরাবর 2023-24 ভয়ানক হামলা করেছিল ওই অংশের জঙ্গিরা, আমরা সেখানে এয়ার স্ট্রাইক করেছি। আমরা করেছি সাওয়াই, যেই সাওয়াইকে মুখ্যত বলা হয় যে 5 নম্বর যে হামলাটা, স্ট্রাইকটা, সাওয়াই, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁয়ের নাশকতার ঘটনা ওই সাওয়াইয়ে বসে করতো চুকুরি জঙ্গিরা। আচ্ছা, আমরা সার্জাল এবং বার্নালাতে করা হয়েছে হামলা। আন্তর্জাতিক সীমানা যেই জায়গাটা, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এই সার্জাল, বার্নালা, এখানে কিন্তু এই পিক টাইমে যখন বরফ গলে এখান থেকে জঙ্গিদের ঢোকায় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী এবং শাসক পাকিস্তানের সেনারা ভারতে ঢোকায়, ভারতের সাধারণ মানুষকে হত্যা করে তারা চলে যায়। এই যে মেহমুনা, এই যে শিয়ালকোটের কাছে মেহমুনা জায়গাটা, এইখানে হিজবুল মুজাহিদ্দিনের ঘাঁটি আছে এবং এই হিজবুল, খেয়াল রাখবেন, হিজবুল মুজাহিদ্দিন কিন্তু উপত্যকায় যথেষ্ট সক্রিয় এবং আজকে এবারের পুরো চকআউটটা হিজবুলেরও একটা অংশ ছিল। আমরা জানি লস্করে তৈবার ছায়া সংগঠন দি রেজিস্ট্যান্স ফ্রন্ট নাম পাল্টে তারাই হামলাটা করেছিল এবং হিজবুলও কিন্তু এটার সাথে কাউন্টারলি যুক্ত ছিল। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই পুরো স্ট্রাকচারটা কিন্তু আমরা করেছি পুরোপুরি পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল থেকে ঢুকে গিয়ে শুধু নয়, একদম 100 মিটার্স পাকিস্তানের ভিতরে পেনিট্রেট করা হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে লাহোর যে 400 কিলোমিটার দূরে, লাহোর থেকে 400 কিলোমিটার দূরে যেই বহলপুরের কথা আমরা বলছি, পাকিস্তানের দ্বাদশ 12তম সবচেয়ে বড় শহর। কেন এটাকে চুজ করেছে ভারত? আমি কেন এগুলো আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, কারণ ভারত কিন্তু হামলাটা খুব বালখিল্য সুলভভাবে করেনি। এই যে জঙ্গি গোষ্ঠী কোথায় স্পেসিফিক আছে, সাধারণ মানুষের মাঝখান থেকে ওদেরকে আইসোলেট করে সূক্ষ্মভাবে ভারত যে প্রিসিশন স্ট্রাইকটা করেছিল, নির্দিষ্ট যে সাধারণ নাগরিক যেন না মরে, এই প্রিসিশন স্ট্রাইক করতে গিয়ে ভারতকে কিন্তু প্রচণ্ড গোয়েন্দাদের তথ্যের উপরে দাঁড়াতে হয়েছিল এবং সঠিক তথ্য। এই যে আমি বলছি যে বহলপুরের কিন্তু আমরা জানি বহলপুর জৈশে মোহাম্মদের শক্ত ঘাঁটি। এই বহলপুরেই জামিয়া মসজিদের সুবহান আল্লাহ ক্যাম্পাস কিন্তু ওদের মেন ঘাঁটি। এখানে আচ্ছা, উসমান ও আলী ক্যাম্পাস নামেও অনেকে এটাকে চেনে গোয়েন্দারা। এখান থেকে কিন্তু টোটাল বিষয়টা অপারেট হয়। আমরা জানি যে মনে আছে 2002 সালে পাক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চাপে বলেছিল লস্কর জৈশে মোহাম্মদ নিষিদ্ধ হলো, পরে আমরা জানতে পারলাম ওটা কাগজে কলমে তিনি নিষিদ্ধ করেছিলেন। অ্যাক্টিভ ছিল জৈশে মোহাম্মদ এই জায়গাটায়। আরেকটা আপনার মনে আছে 1994 সালে 24 ডিসেম্বর কান্দাহারের মানে কাঠমান্ডুর থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান মোটামুটি যতদূর আমার মনে পড়ছে 190 জনের মতো প্যাসেঞ্জার ছিল, একজনকে মেরে ফেলেছিল ওরা, কান্দাহারে নিয়ে যায়। সেই সময় আমরা বাধ্য হয়েছিলাম 190 জনের প্রাণের বিনিময়ে মাসুদ হাজার, যিনি 1994 সাল থেকে আমাদের ইয়েতে বন্দি, মানে ভারতবর্ষের জেলে, মাসুদ আজহার, ওমর শেখ, মুস্তাক জারগার, এদেরকে ছাড়তে এই যে 94 সাল থেকে মাসুদ আজহার ছিলেন, তিনি পরবর্তীকালে মুক্ত হয়। তিনি গিয়ে 2000 সালে কিন্তু জৈশে মোহাম্মদ গঠন করে এবং এই জৈশে মোহাম্মদ পরবর্তীকালে নাশকতার আরেকটা নাম হয়ে যায়। আমরা কিন্তু এই পুরো স্ট্রাকচারটাকে গুঁড়োতে পেরেছি। আর আপনি আরেকটা ভালো জিনিস, জৈশে মোহাম্মদের কিন্তু পরিবারটাকে নির্বংশ করা গেছে। জৈশে মোহাম্মদের আপনার মানে মাসুদ আজাদ, তার পুরো পরিবারটা কিন্তু পুরোপুরি তিনি নিজে স্বীকার করেছেন 14 জন তার পরিবারের কিন্তু নিহত হয়েছে এই স্ট্রাইকে, তিনি বেঁচে গেছেন। আমি আপনাকে পরিষ্কার বলছি যে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক সংকটপূর্ণ অবস্থায়। পাকিস্তানের 9 ট্রুপস আছে, ওদের প্রেস্টিজিয়াস পাঞ্জাব প্রভিন্স, সিন্ধ প্রভিন্স অ্যান্ড পাখতুই, খাইবার পাখতুনে 3টে ট্রুপ। ওরা সাধারণত খাইবার পাখতুনের 3টে ট্রুপ দিয়েই যে কোনো বহিরাগত শত্রু বা কোনো আক্রমণ হলে ব্যালেন্স করে। আজকে খাইবার পাখতুনের বালুচিস্তানের বালুচ লিবারাল আর্মি
বিদ্রোহ ঘোষণা করে ফেলেছে। তারা বহুদিন তাকে ছিল, কারণ পাকিস্তানে তারা সংযুক্ত হতে চায়নি। ভারতের তৎকালীন রাষ্ট্রপ্রধান জওহরলাল নেহরুর ভুলে আপনার বালুচ খান বারবার দিল্লির কাছে এসেও যখন বিমুখ হয়, তখন মোহাম্মদ আলী জিন্না ফোর্স ঢুকিয়ে জোর করে এই অংশটাকে তাদের দেশের অন্তর্গত করে। কিন্তু আপনাকে আমি বলছি, কোনোদিন এই অংশটা কালাত, খারান, লাসবেলা, মাকারান, এই অংশগুলো কোনো দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি এবং পাকিস্তান কোনোদিন তাদের সম্মান দেয়নি। একটা প্রচলিত কথা আছে জানেন, যে পাঞ্জাব ব্রিটিশদের সময় ব্রিটিশরা মেনে চলতো, পাঞ্জাবিদের তারা শাসন করত, কারণ পাঞ্জাবিরা আর বাঙালিরা এরা হচ্ছে ভয়ানক দেশপ্রেমী, এদের সাথে পেরে উঠতো না ব্রিটিশরা। বাঙালিদের বোম, পাকিস্তানের পাঞ্জাবিদের বন্দুক, এটাকে প্রচণ্ড ভয় পেত ব্রিটিশরা, তাই তারা শাসন করত। হ্যাঁ, এই জন্য সবচেয়ে বেশি ব্রিটিশদের কাছে খুন হয়েছিলেন, ফাঁসিতে ঝুলেছিল বাঙালি অ্যান্ড পাঞ্জাবি। দেন ওরা একটা ফর্মুলা মানতো, আরেকটা, সিন্ধিদের ভয় দেখাও, সিন্ধিদের বেশি কিছু না, ভয় দেখাতো। পক্তুদের টাকা দিয়ে কিনতেন ব্রিটিশরা, আর বালুচদের রেসপেক্ট করতেন, কারণ বালুচদের কাছে ওরা পেরে উঠত। বালুচদের দুর্ধর্ষ জাতি ওরা, বালুচ। এই বালুচদের যে ব্রিটিশ সেই ফর্মুলাটা, বালুচদের রেসপেক্ট করা, সেটা কিন্তু পাকিস্তান কোনোদিন করেনি। বালুচস্তানকে তারা কার্যত পাক অকুপাইড কাশ্মীরের মতন জঙ্গি তৈরির প্রোডাকশন হাউস হিসাবে ইউজ করত। কোনো ডেভেলপমেন্ট ওখানে নেই। তাই বালুচিস্তান কিন্তু 227 দিন স্বাধীন থাকার পরে যখন বাধ্য হলো ভারতের ভুল নীতির জন্য পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে, পাকিস্তান দখল করলো, তারপর থেকে কিন্তু বালুচিস্তান একদিনের জন্য শান্ত হয়নি, ওরা সুযোগ খুঁজছিল। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা উঠবে যে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, সেটা কি শুরু হলো? এবার কি তাহলে পাকিস্তান 2 টুকরো হওয়ার সময়ের অপেক্ষা? পাকিস্তান 3 টুকরো হওয়ার সময়ের অপেক্ষা। পাকিস্তান, পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, আজকে লিখে নিন, এরা নিজেরাই আলাদা হবে, নো অপশন। আপনি ভাবুন তো, পাক অকুপাইড কাশ্মীরের মানুষ এপারের ভারতের যে কাউন্টার অংশটা, কাশ্মীর ভারতের মূল ভূখণ্ডটা, এখানকার ডেভেলপমেন্ট দেখে ওরা বিদ্রোহ করেছে, ওরা আন্দোলন করে। ওখানে আপনি নিজের মর্জিতে বই পড়তে পারবেন না, ওখানে স্কুল নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই, মোবাইল টাওয়ার নেই। ওখানে সাধারণ মানুষকে জঙ্গিদের পুষতে হয়, তারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে জঙ্গিদের খাওয়াতে হয়। প্রত্যেকটা ঘরে 1-2 করে জঙ্গিরা বিনা পয়সায় রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত জঙ্গিরা থাকে, খায়, ওদের জীবন জীবিকা সব কিছু একদম ম্যাসাকার। ওরা পাকিস্তানের নাগরিকের মর্যাদাটুক ওরাও পায় না, বালুচরা পায় না। ইভেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছায় পাকিস্তানে আশ্রয় নিয়েছিল, আজও তারা মুজাহিদ্দিন, নাগরিকত্ব পায়নি ওরা। মাথায় রাখুন, এই যে স্ট্রাকচারটা পাকিস্তানে আছে, সেই স্ট্রাকচারটাই কিন্তু কার্যত পাকিস্তান এদের হাতে এমনভাবে বাধ্য করেছে অস্ত্র তুলে দিতে, যে ওরা যখন তখন একটু সামান্য সুযোগ পেলে বিদ্রোহ করে আলাদা হয়ে যাবে। আপনি খেয়াল করুন, ভারত যখন এয়ার স্ট্রাইক করছে, আপনার বালুচিস্তানের মানুষ আনন্দে নাচ করছে, দেখুন সব চ্যানেল দেখাচ্ছে, সমস্ত জায়গায় এটা লাইভ দেখাচ্ছে, ওরা আনন্দ করছে, কারণ ওরা মনে করছে যে এবার নাও ইট ইজ দ্য পিক টাইম টু রিভল্ট। ওরা অ্যাকশানে এসেছে, ওরা ওখানে কোনো পাকিস্তানি চাইনিজ কোনো বস্তুকে অ্যালাউ করছে না, কার্যত ওরা ফ্রি। ফলে আমার ভাই, পাকিস্তানের আজকে অপশাসনের 8 দশকে পাকিস্তান ভারত না চাইলেও টুকরো হতো, কারণ মানুষকে আটকাতে গেলে রাষ্ট্র কল্যাণকর মুখটাকে দেখাতে হয়, সেটা তারা করেনি। অপর পাশে ভারত একই ভূখণ্ডের অংশ ছিল, তার ডেভেলপমেন্ট দেখুন। তার বলতে পারবেন এখানে স্কুল নেই, বলতে পারবেন ভারতের ঘরে ঘরে জঙ্গিদের থাকা খাওয়ার পয়সা আমাদের দিতে হয়, আমরা দেই না। একদমই আমরা দেই না, আর আগামী দিনে আমরা দেবও না, সেটা দিতেও হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে হামলা হলো জঙ্গি ঘাঁটিগুলোতে, ভারতীয় সেনারা যে হামলা করে গুড়িয়ে দিলেন, এর ফলে পাকিস্তানের যারা নেতৃত্ব রয়েছেন, সেনারা যারা রয়েছেন, তারা বলছেন এর জবাব আমরা দেব। আপনার কি মনে হচ্ছে এরপরে কি পাকিস্তান ভারতের উপর আবার আক্রমণ করতে পারে? দেখুন,
পাকিস্তান আক্রমণের জায়গায় নেই। পাকিস্তানের আজকের মানে ওদের স্টক মার্কেটের সূচক 6%, 6 সূচক নেমে গেছে। ত্রাহি তাহি রব করাচির। আজকে হয়তো ওদের আটার দাম 1000 টাকা কিলো হয়ে যাবে। ওরা আটার লাইনে দাঁড়াবে না, হামলা করবে। দ্বিতীয়, আপনি খেয়াল করুন, পাকিস্তানে এই মুহূর্তে সেনার যিনি প্রধান, তিনি তো মাঝখানে পালিয়ে গেছিলেন, দ্বিজাতি তত্ত্বপত্র দিয়ে এইসব হামলা টামলা করিয়ে দিয়ে বুঝে গেছেন গল্প অন্যদিকে। সেনারা প্রাণের ভয়ে রিজাইন দিচ্ছেন। পাকিস্তান 2 দিন যুদ্ধ করতে পারবে কিনা সন্দেহ। প্রথম কথা, ওদেরকে ওই বালুচিস্তান থেকে ট্রুপটা তুলে আনতে হবে। ওটা তুলতে গেলেই ওখানে যৎসামান্য প্রতিরোধটাও হারিয়ে ফেলবে ওরা, ওটা স্বাধীন হবে। ওদের কিন্তু চারিদিক থেকে এইবার পরিস্থিতি জটিল। চীন মুখ ফিরিয়ে নিয়েছে। এখানেই আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আসব, যে আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটাকে একটা সেম শব্দ ব্যবহার করে এই মন্তব্য দিয়েছেন প্রথম প্রতিক্রিয়ায়, বলছেন ইটস এ সেম। অন্যদিকে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে, ইসরায়েল ভারতের পাশে একদম সরাসরি দাঁড়িয়েছে, চীন আবার কিছুটা ঘেঁষে পাকিস্তানের দিকে, তুর্কি কিছুটা ঘেঁষে পাকিস্তানের দিকে। এই আন্তর্জাতিক সম্পর্ক এখন কোন দিকে অবস্থান করছে? আমি বলছি আন্তর্জাতিক অবস্থানটা কিন্তু 72-এর মতো ভারতের প্রতিকূল নয়। আপনি যদি হিসাব করে দেখেন, চীন কি সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। চীনের একটা স্ট্র্যাটেজিক্যাল পজিশন আছে। চীনকে চেইন ডিপ্লোমেসিতে ভারত আটকে রেখেছে। কি রকম ভাবে? চীন এই মুহূর্তে করের হামলাতে জরাগ্রস্ত, জরাজীর্ণ। 145% করের চাপে, আমেরিকার করের চাপে ওর বাজার শেষ। ওর ভারতের মতন বড় বাজারটা এখন দরকার। ভারতকে চটালে ওর চলবে না। পাকিস্তানের বাজার বলে কিচ্ছু নেই, কেনার ক্ষমতা নেই লোকের। ঠিক আছে, ওয়ান বেল্ট যে পাক উপত্যকা কাশ্মীর দিয়ে চীন করেছে, সেটাতে 2 দিন পর পর চাইনিজ লেবারদের গুলি করে মারে জঙ্গিরা। চায়নার এটা একদম বারবার ওয়ার্নিং দিয়েছে। দ্বিতীয়, তুর্কিস্তান। তুর্কি ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পরে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম, কোনো প্রোগ্রেসিভ ইসলামিক কান্ট্রি দাঁড়ায়নি। তুর্কি হয়তো মদত করবে, কিন্তু তুর্কির ওয়ার্ল্ড যে সেনাদের যে স্ট্রেংথ, তা ভারত থেকে যোজন দূরে। ওরা যদি পাকিস্তানকে হেল্পও করে, তাদের সম্মিলিত মিলিটারি পাওয়ার ভারতের অর্ধেকেরও অর্ধেক হবে কিনা সন্দেহ। ফলে এটা সমতুল্য নয়। আজকের পরিস্থিতিতে ইসরায়েলের মতন ভয়ানক শক্তিধর দেশ ভারতের পাশে প্রকাশ্যে এসেছে। রাশিয়া এসেছে, যেটা 72-এর যুদ্ধে সোভিয়েত হিসাবে ওরা এসেছিল। আর আমেরিকা সেম বলেছে। আমেরিকার বরাবরই একটা পলিসি থাকে, ধরি মাছ নাচুই পানি। আমেরিকা বিশ্বাস করবেন না। আমেরিকা এমন একটি দেশ, নিজেদের একচুল স্বার্থ ছাড়া ও কারো স্বার্থ মানে না, কারো স্বার্থ বোঝে না। ফলে আমেরিকা ভারতের পাশে থাকলো, আমেরিকা ছি বলল, আমেরিকা সেম বলল, তাতে বয়েই গেছে। ডোনাল্ড ট্রাম্প সকালে কি বলে, বিকালে উনি ভুলে যান। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, এই সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতের বলটা কিন্তু সুদৃঢ়। রাশিয়া, ইসরায়েল তারা সরাসরি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু তারা তো এই মুহূর্তে দুটো বড় বড় যুদ্ধ বিশ্বে যে চলছে, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ এখনো চলছে। তো সেক্ষেত্রে ইসরায়েল এবং রাশিয়া ভারতের সঙ্গে সরাসরি আসার কতটা ভারতের জন্য সুবিধাজনক? দেখুন, ইসরায়েল মহাশক্তিধর দেশ, একসাথে কতগুলো দেশের সাথে লড়ছে। আজ নয়, হামাস থেকে শুরু করে বহু যুগ ধরে ওরা বিভিন্ন দেশের সাথে যুদ্ধ, লেবাননের সাথে যুদ্ধ, ইরান হামলা করছে, পেরে উঠছে না। ওরা সুপার পাওয়ার, সুপার বললেও বোধহয় কম বলা হবে। দ্বিতীয়, পৃথিবীর অস্ত্র ভাণ্ডারের সব আধুনিক অস্ত্র ওরা বানায়, তাই তো ওদের। তৃতীয়, মাথায় রাখবেন, ইসরায়েল আরেকটা কারণে ভারতের পাশে আসবে। এই হামলাটা ভারতের যেটা হয়েছে, 26 জন মারা গেছে, সেই 26টা মৃত্যুর মধ্যে একটা ইসরায়েলের নাগরিক। মাইন্ড ইট, ওরা কিন্তু চুজ করেছিল, নেপালের নাগরিক ছিল। আরেকটা বড় ব্যাপার, সেটা যদি নাও হতো, একটা বেসিক ইন্টারেস্ট ছিল এখানে। যেই হামাস ইসরায়েলি নাগরিক অলমোস্ট 1200 নাগরিককে তুলে নিয়ে গিয়েছিল, আপনার মনে আছে 2023 সালে কোনো একটা উৎসবের সময়, গ্রেট ইস্টার্নের 25শে ডিসেম্বরের একটা অনুষ্ঠানের অছিলায় ওরা তুলে নিয়ে গেছিল। এবং সেই তুলে নিয়ে যাওয়ারদের মধ্যে ছিল অল্প বয়স্ক মেয়ে, বাচ্চা, বুড়ি, বয়স্ক। এই নাগরিকদের তাদের সাথে কি ঘটেছিল, আপনাকে যদি এই আমার মোবাইলের মধ্যে আছে আমি দেখাই, ইউএন এর রিপোর্ট,
আপনি এখানে বসে থাকতে পারবেন না। যে একটা মানুষকে খুন করা, গুলি করে মেরে দেওয়া, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, এটা একটা নর্মাল শাস্তি। সেখানে ওরা যে কি ভয়ানক ওই পণবন্দীদের সাথে হামাস করেছিল, যার ফলে বাধ্য হয়েছিল ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা করতে, ওদেরকে পণবন্দীদের ছাড়েনি বলে। কি করেছিল? বাধ্য করেছিল বাবাকে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গঠন করতে। অর্থাৎ একটা মানুষকে মেরে ফেলেনি, তাকে সারা জীবন মরালি মেরে ফেলেছে। এই জঙ্গিরা এমন করেছিল। পরে ইসরায়েল কিন্তু যখন জেনেছে এই বা কাশ্মীরের এই হামলার সাথে হামাসও যুক্ত, জৈশি মোহাম্মদ কিংবা হিজবুল মুজাহিদ্দিন, যাই নাম দিয়ে ওরা ঢুকুক না কেন, কিংবা TRF আসুক, যারাই আসুক, যারাই এসে থাকুক না কেন, এদের সাথে হামাসের ব্রেন যুক্ত। ওরা কিন্তু তাই এই ইন্টারেস্টে ওরা আসবে। দ্বিতীয় হচ্ছে, ওরা ভারতের ন্যাচারাল অ্যালায়েন্স। ওরা ভালো করে জানে ওরা যে দশকের পর দশক ধরে যার সাথে লড়ছে, জঙ্গিদের সাথে, কিভাবে ভারতও লড়ছে। ফলে ইসরায়েল তার ন্যাচারালিতে আসবে। আর রাশিয়া তো প্রাগৈতিহাসিক কাল থেকে ভারতের বন্ধু। আজকে রাশিয়া তো পাকিস্তানকেও প্রচুর অস্ত্র বিক্রি করে, দেখুন সেখানে একটা ইন্টারেস্ট রয়েছে। দেখুন, অস্ত্র বিজনেস যারা ব্যবসা করে, ব্যবসা তো ব্যবসায়ীরাই করবে, তাই বলে তাদের সম্পর্ক থাকতে পারে না। তো ৭২ যখন ভারতের পাশে মার্কিনদের চোখ রাঙানিকে উপেক্ষা করে পাকিস্তানকে দু টুকরা করে বাঙালিদের হত্যালীলা, ইয়াহিয়া খানের জেনারেল আইয়ুবের হত্যালীলাকে আটকে ছিল, সেই সময় কি রাশিয়া অস্ত্র বিক্রি করতো না কাউকে? পাকিস্তানকে অস্ত্র বিক্রি করতো না, হয়তো কম করতো, অস্ত্র ব্যবসায়ী করতো। কিন্তু মনে রাখতে হবে যে পৃথিবীর মানচিত্রে আমার অস্ত্র ব্যবসাটার সাথেও আরো অনেক কিছু অনুষঙ্গ থাকে, পররাষ্ট্রনীতি। এই মুহূর্তে রাশিয়া জানে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনটা যেটা শুরু করেছিল সমাজতান্ত্রিক নেহরুর হাত ধরে, সেটা কিন্তু এখনো ওয়ার্ল্ড হিস্ট্রিতে গ্রহণযোগ্য। আজও ভারত পররাষ্ট্র নীতিতে দক্ষিণ পূর্ব এশিয়া শুধু নয়, সারা পৃথিবী জুড়ে সমাদৃত। ভারতের এই অবস্থানটা যতটা সার্টেন, ততটাই আনসার্টেন পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যবস্থাটা। ফলে রাশিয়া অদূর ভবিষ্যতের এই ইউক্রেন যুদ্ধ বলুন, বা ঠান্ডা কোল্ড ওয়ার বলুন, কিংবা এশিয়ায় আমেরিকার দাদাগিরি আটকাতে চীন ভারতকে যে একটা যৌথ মঞ্চে চাইবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ফলত তারা কিন্তু ভারতের হয়তো সরাসরি যুদ্ধে সাহায্য করবে না, ওরা অস্ত্র দিয়েও সাহায্য করতে পারে, কিংবা চুপচাপ থেকেও সাহায্যটা করে। এটা বড় সাহায্য, কারণ ভারত এখন যথেষ্ট ক্যাপাবল অন্যের সাহায্য ছাড়া পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে। এখানে আর একটা সন্ধির কথা আপনাকে মনে করাবো, যে আমরা দেখলাম ইউকের সঙ্গে ভারতের একটা ট্রেড সন্ধি হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পেহেলগাম চলছে, গতকাল রাতে আমরা দেখলাম জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারত। তার আগে এই ধরনের যে একটা ট্রেড ইংল্যান্ডের সঙ্গে ভারতের হলো, এটা কতটা মাইলেজ দিতে পারে ভারত সরকারের জন্য? দেখুন, ভারত এখন এমন একটা জোটবদ্ধতা চাইছে, সেটা হচ্ছে আমি আপনাকে প্রথমেই বললাম যে ডিপ্লোম্যাটিক চেইন এফোর্ট চাইছে ভারত। ডিপ্লোম্যাটিক চেইন এফোর্টটায় দুটো তিনটে জিনিস হবে। ধরুন ইউকে, ধরুন আমেরিকা, ধরুন রাশিয়ার সাথে যে, বা আমি সবচেয়ে বেটার বলছি, ওগুলো ছেড়ে দিন, প্রোগ্রেসিভ ইসলামিক স্টেটগুলো কিন্তু পাকিস্তানের এই আচরণটা মেনে নেয়নি। দেখবেন আজকে সকালে হামলার পরে ভারত যখন প্রত্যেকটা বন্ধু দেশকে জানিয়েছে, এটা নিয়ম, আমির শাহী, মধ্যপ্রাচ্যের প্রোগ্রেসিভ স্টেট, আরও কিছু মুসলিম কান্ট্রিকে তারা কিন্তু জানিয়েছেন অফিসিয়ালি, এবং তারা সমর্থন করেছেন, শুধু নয় পাশে থাকবেন কথা দিয়েছেন। এই যে প্রোগ্রেসিভ ইসলামিক স্টেটগুলো, যারা ইসলামকে মৌলবাদী স্তরে নামায়নি, ইসলামের যে শান্তির প্রতীকতাটাকে তারা মেনেছে, তারা মানতে বাধ্য করেছে দেশটায়, সেইভাবে দেশটাকে চালায়, তারা পাকিস্তান বা বাংলাদেশের ইসলামকে বদনাম করে জঙ্গি তৈরি করার যে ম্যানুফ্যাকচারিং পার্টটা, সেটাকে তারা মানে না। তারা বিশ্বাস করে যে এই যে পাকিস্তান একটার পর এই একটা ইসলামের নাম করে ইসলামের শান্তির পাঠটাকে পুরোপুরি নেগলেক্ট করে
একটার পর একটা এই মানে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে আখিরে কিন্তু ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এইটা কিন্তু তারা জানে বলেই তারা প্রকাশ্যে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিকদের তাদের দেশে ভিসা পাসপোর্ট দেওয়া বন্ধ করেছে। আপনি মক্কায় পাকিস্তানি বাংলাদেশি নাগরিকদের কিন্তু সবার যাওয়া একদম পারমিসেবল নয়। তারা সিলেক্টেড অর্ডার ইস্যু করে, কিন্তু ভারতীয় মুসলিমদের জন্য কোনোদিন কোনো বাধা দেয়নি ওরা, কারণ ওরা জানে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এবং আরেকটা জিনিস আপনাকে বলছি, এই যে আমি আপনাকে বললাম যে চেইন একটা ভারত করেছে, ডিপ্লোম্যাটিক চেইন, এখানে কিন্তু এই ইউকে বলুন বা প্রোগ্রেসিভ ইসলামিক স্টেট মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো, কিংবা মানে রাদার বেটার বলুন শ্রীলঙ্কা প্রতিবেশী, নেপাল, ভুটান, ছোট দেশগুলো এশিয়ার, এই দেশগুলোর সাথে একটা কমিউনিকেটিং লিঙ্ক তৈরি করে কিন্তু ভারত এমন একটা টেকনিক্যাল কম্পোনেন্ট তৈরি করেছে, যেই টেকনিক্যাল কম্পোনেন্টটা চীন বা আরও যারা মনে মনে ভাবছে পাকিস্তানের পাশে দাঁড়াবো, তাদের কিন্তু ডিপ্লোম্যাটিক এফোর্ট দিয়ে তাদের নিউট্রালাইজ করে দিতে সাহায্য করবে। যখন দেখবে ভারতের পাশে বড় বড় শক্তিধর দেশগুলো আছে, তখন কিন্তু এরা অটোমেটিক্যালি পিছপা হবে বা চুপচাপ হয়ে যাবে। এই জন্য দেখবেন চীন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও কিন্তু আর কোনো কথাতেই বলেনি। ইভেন চায়না যেসব ইয়েগুলো দিয়েছে, JF-12 সম্ভবত, একটা JF-12 ভেঙে পড়েছে, দুটো, ভারতকে কিন্তু ভারত ভেঙে ফেলে দিয়েছে। একবার মানে আপনাকে রয়টার্সের ছবিগুলো দেখাচ্ছি, যে ভারতের ভূখণ্ডে তারা ঢুকতে চেয়েছিল, তারা কিন্তু মানে পেরে উঠেনি, কারণ চাইনিজ যে লো মাইলেজের যে ছোট ছোট বিমানগুলো তারা ঢুকতে চেয়েছিল, তাকে ভারতের প্রতিরক্ষা ভেদ করতে পারেনি। এই জায়গায় কিন্তু আপনাকে পরিষ্কার হয়ে যেতে হবে যে এই যুদ্ধের রূপটা। আর আপনি যদি বলছেন প্রত্যাঘাত ওরা দেবে, ওদের সেই ক্ষমতা না। হ্যাঁ, ওরা যেটা করতে পারে, সীমান্ত বরাবর এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, ঠিক আছে, ওরা যথেষ্ট গুলি চালিয়ে ওখানকার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মুসলিম, জম্মু কাশ্মীরের সাধারণ মানুষকে মারতে পারে, যেটা ওরা সকাল ভোরবেলার থেকে 10 জনের মতো নিরীহ গ্রামবাসীকে ওরা মেরে ফেলেছে, যথেষ্ট গুলি চালাচ্ছে, তাতে কিছু আসে যায় না। বড় এয়ার স্ট্রাইক থেকে শুরু করে বড় আক্রমণের কোনো জায়গায়, কোনো পরিস্থিতিতে পাকিস্তান আর নেই। যুদ্ধ করতে গেলে পয়সা লাগে মাই ডিয়ার, কোথায় তাদের পয়সা? 6 সূচক ভারতের প্রত্যাঘাতের পরে 6 সূচক নেমে গেছে ওদের স্টক। ওটা তো দিওয়ালিয়া ঘোষণা হবে, ওই দেশটা অ্যাবান্ডেন্ট হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে আন্তর্জাতিক মঞ্চে। খাবে কি? ওদিকে সমস্ত নদীর জলগুলো বন্ধ করে দিয়েছে। ওদের তো এই সময় খারিফ ফসলগুলো উঠবে, ওই ওদের যে শস্য বলয়, পাঞ্জাব, সিন্ধ, ওখানে যদি জল না পায় ফসল তুলতে পারবে? তো না খেয়ে মরবে। জল শুধু নয়, না খেয়ে মরবে ওরা। দেখুন চেনাব নদী বন্ধ হয়েছে, উপত্যকা ড্রাই, কি দিয়ে চলবে ওরা? ফলে পাকিস্তান কিন্তু ঘরে বাইরে ভয়ানক একটা সমস্যায় আছে। মানে এটা ওদের রাষ্ট্রপ্রধানরা বোঝে না। কেন জানেন? রাষ্ট্রপ্রধানদের হাতে সেই ক্ষমতা নেই। পাকিস্তানে 1954 সালে একটা আইন পাস হয়, ডক্ট্রিন অফ নেসেসিটি, যেই আইনটা পাশ করেছিলেন মোহাম্মদ মুনির, ওখানকার চিফ জাস্টিস ছিলেন। মোহাম্মদ মুনির পরবর্তীকালে যখন রিটায়ার হয়, তখন উনি বলেছিলেন, আমি তো পাকিস্তানের ধ্বংসের বস্তুটি হাতে তুলে দিয়ে চলে এসেছি। কি এই আইনটা? এই আইনতে স্পষ্টত বলা আছে যে ওখানকার সেনারাই সব কিছু, জনগণের ভোটে জিতে আসা লোকজন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের কোনো মূল্য নেই। সেনা প্রধান যদি মনে করে দেশটায় উচ্ছন্নে গেছে, নেতারা চালাতে পারছে না, ওরা নেতার ঘটি উল্টে দিয়ে সেনা শাসন করতে দিতে পারে। সেটা বারবার পাকিস্তানে হয়। আপনি জানেন পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে জানায়নি, কারগিলে হামলা করে দিয়েছিল। পাল্টা প্রত্যাঘাত হয়ে যাওয়ার পরে যখন মুখ চুন হয়েছে তারপরে তিনি তার দোষ ঢাকতে কি করলেন? নওয়াজ শরীফকে দেশ থেকে কিক আউট করে দিলেন, আর নিজে হয়ে গেলেন কি প্রেসিডেন্ট। তাই তো, ইতিহাস তো তাই বলে। জুলফিকার আলী ভুট্টো, একই ইতিহাস। আপনি এই আজকে আসিম মুনির, এই যে আসিম মুনির তো একইভাবে পারভেজ মুশারফের স্টাইলে চলছে। সেখানকার
প্রধানমন্ত্রী কিছুই জানে না, তিনি দ্বিজাতিতত্ত্ব দিয়ে ফেললেন। এখানকার প্রধানমন্ত্রী জানেই না যে ভারতে হামলা করে ২৬ জনকে মেরে ফেলেছে পাকিস্তানের সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত মানে জঙ্গি গোষ্ঠী। আপনি আশ্চর্য আরও হবেন, যেটা ভারতের মতো গণতান্ত্রিক দেশে ভাবা যায় না, যে ওদের সবচেয়ে এলিয়েস্ট যে কমান্ডার তাকে পাঠিয়েছে, এলিয়েস্ট কমান্ডারকে পাঠিয়েছে এই জায়গায় অপারেশন করতে। ওদের সবচাইতে এলিয়েস্ট কমান্ডারকে, মানে আমি আপনাকে নামটা বলছি, এলিয়েস্ট কমান্ডার সম্ভবত রুথলেস কিলার একটা, তাকে পাঠিয়েছিল। তারা ভাড়া দিয়েছিল, আর্মির লোক ভাড়া দিয়েছিল এই রুথলেস কিলার এলিয়েস্ট কমান্ডারকে। কাদের কাছে? জৈশে মোহাম্মদের, লস্করে তৈবার কাছে। আপনি ভাবুন, ইন্ডিয়াতে ভাবা যাবে যে সেনারা একটা জঙ্গি গোষ্ঠীকে তাদের কমান্ডার ভাড়া দিচ্ছে, রেখে দিচ্ছে? সেই লস্করে তৈবা এই ভদ্রলোককে পাঠিয়েছিল 24-এ দুবার হামলা চালাতে, 25-এ এত বড় ম্যাসিভ আক্রমণ করতে। এটা কিন্তু ওদের আর্মির লোক। অর্থাৎ আমরা যেটা বারবার বলছি, ওখানে কিন্তু একটা চেইন কাজ করছে, যেই চেনটায় ওখানে কিন্তু আপনি পাকিস্তানের জঙ্গি সংগঠন, পাক সেনা, ইন্টার সার্ভিস, ISI, এদের ত্রিমুখী একটা কাজ হয়। এরা এগুলো কেন করে? কারণ ভারতের জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার এদের উদ্দেশ্য চাইতে বড় উদ্দেশ্য হচ্ছে, এই সব করলে, জঙ্গিবাদকে পুষে রাখলে, জন্ম দিলে পাকিস্তান টাকা পায়, টাকা উপার্জন হয় ওদের এই সেনাদের, জঙ্গিদের। ওরা এইসব করতে পারলে আন্তর্জাতিক ডিপ স্টেট থেকে টাকা আসে ওদের নামে। ওরা এইসব করলে ওদের জনগণ ভুকা থাকলেও, অনাহারে থাকলেও ওই ট্যাক্স দিয়ে ওরা অস্ত্র কেনে। সেই অস্ত্রগুলো সবচেয়ে বিলো স্ট্যান্ডার্ডের অস্ত্র, এবং তার ফলে যে কাটমানিটা পায় ওরা, সেটা এমন স্তরের কাটমানি আমি কল্পনা করতে পারবো না। লন্ডন আমেরিকার কলোনি আছে, এলিট কলোনি, যেখানে বাংলাদেশ আর পাকিস্তানের সেনারা রিটায়ারমেন্টের পরে গিয়ে থাকে। ওই সব জায়গায় আপনি বা পাকিস্তানের প্রেসিডেন্টও কিনতে পারবে না, প্রধানমন্ত্রীরও ক্ষমতা নেই। ওখানকার আর্মিদের এত পয়সা, কারণ ওরা এইসব যুদ্ধ খেলে, জঙ্গি খেলে যে অস্ত্র টাকাটা পায়, কাটমানি পায়। দেখা যাবে হয়তো মিসাইল কিনেছে, মিসাইলের ভেতরে বারুদ নেই, জনগণ তো দেখতে যায় না। ফলত যেটা হচ্ছে, আপনি বোধহয় খেয়াল আছে, ভারত একটা অগ্নি মিসাইল, সম্ভবত অগ্নি বা ব্রহ্মস, এরকম কিছু একটা টেস্ট করছিল, ভুল করে পাকিস্তানে কাউন্টার পার্টে পড়ে যায়, বালাকোটে অংশে পড়ে যায়। ভুল কথা, ভারত পরবর্তীকালে স্টেটমেন্ট দেয় যে আমরা টেস্ট করতে গিয়ে ভুল পথে চলে গেছে। বাস্তবে তা ছিল না। গল্পটা ছিল, ওই অস্ত্রগুলো পৃথিবীর কিছু দেশ কিনতে চেয়েছিল ভারতের কাছে, কিন্তু ওদের একটা শর্ত ছিল যে এই আপনারা যে বলছেন ব্রহ্মস বা অগ্নি মিসাইল, বা চায়নার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে র্যাডারে ধরা না দিয়ে ঢুকে পড়তে পারে, কি করে প্রমাণ হবে? ভারত ওটা প্রমাণ করার জন্য, যে চায়না তো বলে তারা পাকিস্তানকে পুরোপুরি প্রোটেক্টেড করে দিয়েছে তাদের ডিফেন্স সিস্টেমে, এয়ার ডিফেন্স সিস্টেমে, সেটা যে ঠুনকো, আমরা যে সেটা ভেদ করতে পারি, সেই মিসাইলটা ওখানে ফেলে দিয়ে ভারত দেখিয়েছিল ওই সব দেশকে, দেখেছেন আমার ব্রহ্মস, আমার অগ্নিশ কতটা পাওয়ারফুল। কিন্তু যেটা হলো তারপরে, আমরা সাধারণত কি অন্য দেশের এইসব মিসাইল টিসাইল যদি পাই, আমরা খুলে ঠুলে দেখে নিতে পারি কতটা পাওয়ারফুল, তার টেকনোলজিটা কি। পরবর্তীকালে জানা গিয়েছিল, পেপার পত্রিকা সব, পাকিস্তানের পেপারও ছেপেছিল, পাকিস্তানের সেই টেকনোলজিটাই নেই যে ওই মেশিনটা খুলে তার ইয়েগুলোকে, পার্টসগুলোকে চেক করে দেখা যে ভারত কতটা ডেভেলপমেন্ট নিজের দেশীয় টেকনোলজিতে করেছে। পারেনি ওরা, ওই মেশিনই ওদের নেই। এইটা হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। তাদের যে আর্মির গাড়িগুলো, সেগুলো লজ্জরে জং ধরা। এমনকি কিছুদিন আগে ভারতবর্ষের একটা খুব বড় পত্রিকা একটা খবর বেরিয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে, যে পাকিস্তান যে ট্যাঙ্কগুলো ব্যবহার করছে, সেটা 72-এর পুরনো ট্যাঙ্ক, যেখানে ভারত 8 জেনারেশন, 6 জেনারেশন, 7 জেনারেশনের ট্যাঙ্ক ইউজ করে, AI টেকনোলজি দিয়ে অ্যাটাক করে। এই যে কালকে যে হামলাটা হলো, মানে কালকে বলছি, আজকে ভোরবেলা যে হামলা হলো, জানেন কি আপনি যে কি বস্ত্র ব্যবহার করেছে ভারত? শুনলে অবাক হবেন। কামিকাজে নামে ড্রোন ইউজ করেছে। হোয়াট ইজ কামিকাজে? কামিকাজে হচ্ছে রাশিয়া ইউক্রেনে যেই আগুন ঝরানো অস্ত্রটা ব্যবহার করেছিল, মনে আছে? এই আত্মঘাতী অস্ত্রটা
রাশিয়া ব্যবহার করে তছনছ করে দিয়েছিল ইউক্রেনকে, এই কামিকাজি, এইটা কিন্তু যে এই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভূমিতে জিহাদি ঘাঁটিতে হামলা চালাতে ভারত এবার ব্যবহার করেছে। এই কামিকাজি মানে দৈবী হওয়া, দেবতা হওয়া, ঠিক আছে? কত পাওয়ারফুল, তছনছ করে দেওয়া। এটা এয়ার স্ট্রাইকে তারা ব্যবহার করেছিল, যার জন্য ভারত এয়ার স্ট্রাইকে তাছাড়া এই কামিকাজির সাথে দুটো জিনিস ব্যবহার করছিল, একটা হচ্ছে স্ক্যাল্প, একটা হচ্ছে হ্যামার। হোয়াট ইজ স্ক্যাল্প? স্ক্যাল্প মানে শ্যাডো, লুকোনো। দূরপাল্লার 500 কিলোমিটারেরও মানে এয়ার টু গ্রাউন্ড, আকাশ থেকে গ্রাউন্ড অবধি ঢুকে গিয়ে ক্রুজ মিসাইল হামলা করতে পারে। এটা ফ্রান্সের থেকে কেনা, আমদানি করা। এটা 500 কিলোমিটারও বেশি দূরে গিয়ে টার্গেটকে তছনছ করে দিতে পারবে নিখুঁতভাবে, যেটা করেছিল এই জঙ্গি ঘাঁটিগুলোতে। আজার মাসুদের পুরো স্কুল টুলগুলো তছনছ হয়ে গেছে, হতাহত সংখ্যা জানাই যাচ্ছে না, এত মরেছে। আর হ্যামার, এটা একটা স্মার্ট বোম, 50 থেকে 70 কিমি দূর থেকে আঘাত করা যায়, সেটাও কিন্তু ভারত ব্যবহার করেছে। আর এর ফলেই চায়না মেড ফিয়ার্স ড্রাগন, যেটা J-17, সেটা দুটো কিন্তু ভারত ভেঙে ফেলেছে পাকিস্তানের, ঢুকতে পারেনি ভারতে। ফলে পাকিস্তানের আর পাল্টা প্রত্যাঘাত করার জায়গা নেই। ওরা যেটা করতে পারে, জঙ্গিবাদটাকে বাড়াতে পারে, কিংবা সীমান্তে নিরীহ গ্রামবাসীকে গুলি করতে পারে সিজফায়ারকে উল্লঙ্ঘন করে। করুক গে, আমরাও রেডি। প্রধানমন্ত্রী তো ইশারা দিয়েই ফেলেছে যে সিন্দুর 2টাও খুব শীঘ্রই হবে। কখন হবে, কিভাবে হবে, দেখতে থাকুন।